বকবকানিতে আপনাদের স্বাগতম জানাই কি ভুল করলাম নাকি মাঝে মাঝে চিন্তা করে, কারণ কি জানেন, মানে না পারি ইন্ট্রো দিতে, না পারি কোনো কিছু করতে, মানে আমার ভিতরে তো শোম্যানশিপ নাই। আমি তো আবার না কি বলে, হোস্টও না। আমি হলাম এক ফকিন্নির পথ, যার কাজ হইতেছে মাইকের সামনে ঘটনা বলে যাওয়া, ব্যাস এটুকুই। আশা করি আপনাদের সবার দিনকাল ভালো কাটতেছে। আমার জন্য একটু দোয়া করেন। দোয়া চাইতে তো দোষ নাই, অবশ্য কাজে আসবে না। তারপরও শুধু এইটুকু বললেন যে আল্লাহ এই বেটারে তুমি মাফ করে দিও, হাত তুলে দোয়া করা লাগে না। এখন যখন কথা বলতেছে মাথা ঘুরেতেছে, শরীর থেকে প্রচণ্ড ঘাম পড়তেছে, আর ওই যে ওই রকম কন্ডিশন আর কি। বেশি কথা বলবো না আজকে, বেশি স্ট্রেচ করবো না, মাঝখানে একটু বিরতি নেব। অবশ্যই সেটা আপনারা টের পাবেন না, কারণ এখন 2টা বাজে। আধা ঘন্টা রেকর্ড করবো। আধা ঘন্টা রেকর্ড করার পরে মানে আপনাদেরকে তো সেটা বুঝতে দেবো না। তারপরে নামাজ পড়বো, নামাজ পড়ে আবার শুরু করবো, যতক্ষণ পর্যন্ত মাইকিং শুরু না হয়। মানে মোটমাট যাই বলি না কেন, একটু গ্যাপ নিয়ে বলবো। আজকে কয়েকটা বিষয় নিয়ে কথা বলার তো ইচ্ছা আছে, কিন্তু তারপরও আমি গত পর্বের কথাটা বলি। গত পর্ব নিয়ে কিছু কথা বলি, দ্য কিলিং অফ আবু আব্বাস। দেখেন, কারোর ভিতরে অত বেশি গুর্দা নেই। কেন জানেন? গুর্দা নাই এই জন্য যে হিম্মত লাগে কিছু কথা বলার, আর হিম্মত লাগে সেই কথাটা অ্যাকচুয়ালি ঘটছে কিনা সেটা বলার। আমি বলতে পারি যে আমি অমুককে গুলি করে মেরে ফেলছি, বা আমি বলতে পারি যে অমুক, ধরুন দিগন্তের তারাই আমার চোখের সামনে একজন মানুষের ঘাড় মুটকে দিল। জিনিসটা কি এতটাই ইজি মনে হয়? এ কেবল গল্পে সম্ভব। কেবল গল্পেই সম্ভব যে মনে করুন ওয়াহিদ দাঁড়িয়ে আছে, ওয়াহিদের সামনে ভিলেন বসে আছে। ভিলেন ধরেন আবু আব্বাসী। এখন আবু আব্বাসের ঘাড় মটকে দিবে দিগন্ত তারা, আর ওয়াহিদ দুটা তাকায় দেখবে। মানে মানুষের মৃত্যু কি এত সহজ? উইটনেস হয় ব্যাপারটার। এবং এই কথা বলার পরে কি কেউ আবু আব্বাসের ডেড বডি কি পায় নাই? তো আবু আব্বাসের ডেড বডি পাওয়ার পরে কি তারা এখন ওই জিনিসটাকে ধরবে না? ধরবে তো। তো কোনো না কোনো দিন তখন দেখবেন যে আপনি, যে ওই ঘটনাটা যদি ঘটে যে হ্যাঁ আবু আব্বাস মারা গেছে, আর একটা গল্পে একটা ছ্যামরা এসে বলতেছে ওই ছ্যামরা ওইখানে দাঁড়ানো ছিল, আর একটা বিশাল বড় পাহাড় নাকি আবু আব্বাসের ঘাড় মটকে দিছে, তখন তো ওই ছ্যামরাটাই ধরবো সবাই, তাই না? আমি তো বললাম গল্পেই সম্ভব, বাস্তবে সম্ভব না। আমি তো জীবনে এটা হইতে দিব না। আমার চোখের সামনে আপনি যদি প্ল্যান করেন আপনি কাউকে ছুরি মারবেন, এটা কি আমি হইতে দিতে পারি? তাহলে তো আমি ওই প্ল্যানের ভাগিদার হয়ে গেলাম, আমি ওই কার্যের একটা পার্ট হয়ে গেলাম। যে সে যেই হোক, যখন আপনি একটা কাজ, যে কাজ আপনি করেন না সেই কাজ যদি একবার করে ফেলেন, পরবর্তীতে সেই কাজ করতে আপনি দ্বিধাবোধ করবেন না। এই যে আমার হাতে এত বিস্তর সুযোগ থাকে যে আমি চাইলেই ওই এন্টিটিগুলোকে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারতাম, কেউ করি তো নাই। আমি আমার লিমিটেশন সম্পর্কে জানি। আমি জানি যে আমার লিমিটেশন আছে যে আকাশ পর্যন্ত হাত বাড়ানোর, কিন্তু ওই আকাশ পর্যন্ত হাত বাড়ানোরও তো একটা কনসিকুয়েন্স আছে না? আল্লাহ একটা সীমা রেখে দিয়ে দিচ্ছে না সবাইকে? শুধু গল্পেই সম্ভব যে আবু আব্বাসের ঘাড় দিগন্ত তারা মটকাই দিচ্ছে, জাহিদ ভাই তাকায় তাকায় দেখছে। এটা কেবল গল্পেই সম্ভব, বাস্তবে জীবনও সম্ভব না। বাস্তবে জাহিদ ওই কাজই করছে যে কাজ জাহিদ এখনও করবো, তা হইতেছে ওইটা হইতে দিবে না সে, ওইটা সে হইতেই দিবে না। ওরা হোক আমি সাহেব, ওরা হোক দিগন্ত তাদের যেমন যে সে হোক, জাহিদ মানে এই যে আমি এই যে একটা মূল্যহীন মানুষ, সেইটা হইতে দিতে পারে না। আপনি আমার চোখে দেখা সবচেয়ে নিকৃষ্টতম মানুষের মৃত্যু আমি কামনা করতে পারি, কিন্তু সেটা কি আমি আমার নিজের হাতে পারি? ভাই এত হিম্মত নাই। কেবল গল্পেই এই সমস্ত গুড়দা মার্কা কাহিনী শোনানো সম্ভব, বাস্তবে না। বাস্তবে একটা মানুষকে না, আমি তো আজ পর্যন্ত একটা মুরগি জবাই করি নাই। আমার এত ঘিন লাগে এই জিনিসটা, মানে ঘিন মানে ওই ঘিন না,
খুব খারাপ লাগে। দেখতে পারি না আমি। দেখতে পারি না একটা প্রাণে চলে যাওয়া। আমি দেখতে পারি না, সহ্য হয় না আমার। তো ওইখানে তো এটা একসেপ্ট করাই ভুল যে আমি থাকবো আর আমার সামনেই সে এসে আব্বাসের ঘাড় মটকে দিবে বা ছুরিটা ঢুকাই দিবে সে। এ হয় নাকি? হয় না। হ্যাঁ, নিকৃষ্টতম মানুষ। এখন দিগন্তের তারার হিসেব নিকাশ আলাদা। ও আরও বেশি খেপে গেছে ওই ব্রেনলেসের কারণে, যে কারণ মনে করুন যে ওই যে ব্রেনলেসের মানে ইনফ্লুয়েন্স হোক বা তার নিজের ক্ষমতায় হোক, 4 জন মানুষ তো মরে গেছে। ওই 4 জনের পিছনে দায়ভার তো ওরই। ওইটাই ওর রিজন ছিল যে আবু বছর সে নিজেই মারবে, কারণ সে নিজের লাইফে অনেক মানুষকে মারছে। মারে নাই যে এমন না। 13 বছরের এক ছেলেটা তো সে মানে ভাটির ভিতরে ফালা দিছে পাকিস্তানে। 13 বছরের ছেলেটা, 13 বছরের একটা ছেলেকে, ওই যে গুজরাটের ঘটনা শুনছেন না, 13 বছরের একটা ছেলেকে সে ইটের ভাটির মধ্যে ফালা দিছে। রিজন থাকে তো এগুলার। কিন্তু ওই কাজটা কি আমি থাকতেও পারবে? ওই কাজটা যদি আমার সামনে করেও ফেলে না, তখন তো আমার সাথে তার সম্পর্কই ধ্বংস হয়ে যাবে। এখানে একটা ব্যাপার আছে যে জাজ জুরি এক্সিকিউশনের হইলে সব শেষ। রাস্তার ঘটনায় শুনছেন না, ওই যে একজন নেতা যে জাজ জুরি এক্সিকিউশনের হয়ে গেছে, মানে আপনি যেই মোমেন্টে ভালো ছিলেন, যেই মোমেন্টে ক্ষমতায় গেছেন, সব শেষ আপনার। তো ক্ষমতার ওই চূড়ার কাছে যাওয়া যাবে না, নইলে আমার ভিতরে যে মনুষ্যত্ব আছে এটুকু একেবারে ডেড হয়ে যাবে। আবু আব্বাসের ব্যাপারটা কীরকম, যে এটা আমি হইতে দিতে পারতাম না, হইতে দিইও নেই। অনেক ঘটনা তো বলতে পারি না মায়াতে, মানে কথা বলতে পারি না মায়াতে। আমি জানি না মানুষ আসলে কীভাবে জিনিসগুলোকে নেয়, জানি না, আমি বুঝি না। মানে এখন তো বসে বসে আসলে লিখি না, তো লিখে তো আর কোনো কিছু বলি না। আমি যা বলি আমার ব্রেন থেকে বলি। এই যে যমুনা ঘটনা, কোনো কিছু লিখিত না, সব ব্রেন থেকে বলি। কোনো কিচ্ছু লিখিত থাকে না আমার চোখের সামনে। আমি লিখিত ঘটনা পড়লে বুঝবেন যে আমি লিখিত ঘটনা পড়তেছি। ওই যে কী জানি বলে, লাস্টে কবে লিখিত ঘটনা পড়ছি, ওই যে অ্যানির, এবার বই নেই। তো মনে করুন যে আপনার এই যে ঘটনাগুলো যখন বলি, এই যে মানুষের কাছ থেকে শুনি, যমুনার কাছ থেকে শুনি, আবার নিজের চোখে দেখা এই জিনিসগুলো, এগুলো বলতে সুবিধা হয় এই জন্য যে এগুলো মানুষের মানে বাস্তব জিনিস, তো বলতে সুবিধা হয় কারণ মেমোরির ভিতরে এগুলো গাঁথা থাকে। গল্প মেমোরিতে গাঁথা থাকে না। এখন আমি বলতে পারবো যে কত নম্বর বয়সে, মানে কত বছর বয়সে কোন গল্পের বই পড়ছি বলতে পারবো না। কিন্তু কত বছর বয়সে ওই স্পেসিফিক ইভেন্টটা ঘটছে আমি সেটা বলতে পারবো, সেটা আপনিও পারবেন। বুঝতে পারলাম। তো আবু আব্বাসের কথা আসি। একটা শব্দ ব্যবহার করছি, ব্লাড ট্রান্সফিউশন, যে কিভাবে ব্রেনলেসের ক্ষমতাটা ওই আবু আব্বাসের কাছে গেছে। সে কিভাবে সে দূর থেকে বসে সে জিনের ওই স্পেসিফিক জিনের ক্ষমতা সে পাইতেছে। ঠিক আছে, এটা ব্লাড ট্রান্সফিউশনই বলেন আপনি, কিন্তু এমন না যে আরেকজনের ব্লাড থেকে আরেকজনের ব্লাডের ভিতরে গেছে। এটাকে এইভাবেই রাখেন, কিন্তু আমি বুঝাইতেছি জিনিসটা কীরকম। ব্লাড ট্রান্সফিউশন বুঝি রূপ করতে বোঝানোর জন্য যে একজন ভাই ধরতে পারছে। মানে এই 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 যে আবু আব্বাস যে এই যে ব্রেনলেসের খোঁজ পেয়ে গেছে, এইটা একটা অ্যাক্সিডেন্টাল ইভেন্ট। প্রথম কথায় আসি, ও যে ব্রেনলেসের খোঁজ পাইছে এটা অ্যাক্সিডেন্টাল ইভেন্ট। এটা কীভাবে অ্যাক্সিডেন্টাল ইভেন্ট, যেই খারাপ কাজ করুক আর ভালো কাজ করুক, সে যেই করুক তাদেরকে ধ্যানে বসতে হয়। ধ্যান বলতে আমরা মুসলমানরা আমরা কিন্তু জিকির আজগার করবো, তাই না? আমরা কিন্তু সূরা পাঠ করবো, সূরা কেরাত পাঠ করবো, মানে যে চিল্লার মতো পালন করতে থাকবো। ওদেরও বিভিন্ন রকম, ওদের ভেতরে তো কয়েক লক্ষ ফেরকা আছে ওই কুফরি কালামের ভেতরে। তো ওগুলোর ভেতরে বহু 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 সিস্টেম আছে, এগুলো আসলে ট্র্যাক করা সম্ভব না। তো ও এরকম একটা ওদের যে নেগেটিভ চিল্লাই বলি, তো হারাম চিল্লা আর কি। তো এটা করার সময় ওই ও এই শক্তিটার উৎস টের পায় এবং উৎসটা কোন দিক থেকে আসছে সেই সোর্সটা সে লোকেট করার চেষ্টা করে। এখন এরা করে কি, আমরা তো এন্টিটিকে ধরে আটকে গোলাম বানাই না, এরা এইভাবেই কাজ করে। তো ওই ভাবলো যে যাই এই বড় শক্তিটাকে আমি আমার নিজের করাতে নিই, মানে গোলাম বানায় সে চাইছে আর কি নিজের হাতে কবজা নিতে। কিন্তু
ওই স্পেসিফিক লোকেশন যেইখান থেকে ওই পাওয়ারের সোর্সটা সেটা পাচ্ছে, ওই স্পেসিফিক লোকেশনে যাওয়ার পরে ওর নিজে করাপ্টেড হয়ে গেছে, ওর ঘাড়ে চেপে বসছে ওই ব্রেনলেস, এবং ওই ব্রেনলেস ওর ঘাড়ে চেপে বসছে, ওর ঘাড়ে কামড় দিচ্ছে এবং সেখান থেকে সে রক্ত চুষে নিচ্ছে কিছু। এইবার আমি আসি রক্ত চুষে নেওয়ার পিছনে রিজনটা কি। দেখুন, রক্ত একটা সিক্রেট জিনিস। এটা যখন আমাদের শরীরে আসে, এটা যখন মুভ করতেছে, এটা যখন জীবিত আছে, ততক্ষণ পর্যন্ত আমরা জীবিত। আমাদের মৃত্যুর সাথে এটা একটা যোগসূত্র আছে। আমরা যদি স্বাভাবিকভাবে মারা যাই, এটা চলাচল থেমে যায়, কিন্তু মুহূর্তের ভিতরে এটা তার পাম্প করতেছে না, চলতেছে না, মানে হার্ট তার পাম্প করতেছে না। আবার যদি ধরেন যে আমাদের শরীর থেকে সমস্ত রক্ত বেরিয়ে যায়, আমরা মারা যাব। এমন কোনো পদার্থ নাই দুনিয়াতে যেটা ব্লাডের জায়গাটায় নিজেকে স্টেবল করে নিতে পারবে, দুনিয়াতে এমন কোনো কিছুই নাই। তো এই ব্লাডটা আরও বড় বৈশিষ্ট্য হচ্ছে কোরবানির সাথে রিলেটেড। যখন আমরা কোরবান করি, ওই ব্লাডের ফোঁটাটা মাটিতে পড়ার আগে কোরবানিটা কবুল হয়ে যায়। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নামে কোরবানি করি এবং সেই পশুর রক্তটা চারপাশে ছড়িয়ে পড়ে, কিন্তু তাই না? তো এই জিনিসটাকে ওরা সবসময় মক করার চেষ্টা করে। ওরা মক মানে মানে স্রষ্টার সাথে নিজেদেরকে সবসময় চেষ্টা করে যে নিজেদেরকে ওই সামিলে রাখার, নাউজুবিল্লাহ। তো এই ব্লাডটার প্রতি ওদের টান বেশি। আর ব্লাডের টেস্ট আছে, টেস্ট না থাকলে ও খায় কেন? মানে আপনার আমার কাছে টেস্ট নাই, এর কাছে আছে, কারণ এটার ভিতরে জীবনী শক্তি আছে। জীবনী শক্তি, একটা পাওয়ার আছে, একটা শক্তি আছে এর ভেতরে। এখন ওই সময় সে যখন ওই ব্লাডটা শুষে আর কি, ওর তো নিঃশ্বাস রয়ে গেছে, ওর তো ফিজিক্যাল বডি নাই, কিন্তু ওরা তো শ্বাস প্রশ্বাস নেয় ঠিকই, মানে ওদের তো ফিজিক্যাল বডি না থাকলেও শ্বাস প্রশ্বাস নেই। এখন ধরেন একটা নেগেটিভ অ্যাটম, ঠিক আছে, ওর নিঃশ্বাসের থ্রুতে নেগেটিভ অ্যাটম, উদাহরণস্বরূপ বলতেছি, একটা নেগেটিভ অ্যাটম ওর নিঃশ্বাসের থ্রুতে, ওই ডেভিলের নিঃশ্বাসের থ্রুতে, ওই যে আবু আব্বাসের ঘাড়ে যে জায়গায় সে কামড় দিচ্ছে, নিঃশ্বাসের কারণে রক্তে যে পড়ছে, রক্তের ভিতরে সেটা ওই অ্যাটমটা মিশে গেছে, মিশে যায় ওই অ্যাটমটা নিজেই একটা ডিএনএতে রূপান্তর হয়ে গেছে। আমি বুঝাইতেছি আপনাদেরকে, ওই অ্যাটমটা নিজে একটা ডিএনএ রূপান্তর হয়ে গেছে। সেই ডিএনএটা কার? ব্রেনলেসের ডিএনএ। এবং সেই ডিএনএটা তখন মনে করেন যে এই শরীরের উপরে নিজের আধিপত্য বিস্তার করা শুরু করছে। এটা উদাহরণস্বরূপ বলছি, এইভাবে যে তা না, মানে জাস্ট বুঝাইলাম যাতে উপলব্ধি করতে সহজ হয়। তো মনে করেন যে সেই অ্যাটম থেকে ডিএনএ হয়ে গেলো, ডিএনএটা যখন ছড়ায় পড়লো, সে পার্শিয়াল ক্ষমতা পেয়ে গেল। পার্শিয়াল ক্ষমতা তাকে দেওয়া হয়েছে, কিন্তু পার্শিয়াল ক্ষমতা দেওয়া হয়েছে মানে এই না যে সে ওই পার্শিয়াল ক্ষমতা সে ব্যবহার করবে। এই মুহূর্তে চাইলে ব্রেনলেস ওরা মেরে ফেলতে পারে। তো এখন যখন সে টের পেলো যে আপনার এই ব্রেনলেসের কামড়ে পড়ে, তার মৃত্যুর তো আসে অবস্থা, কিন্তু সে আরও কিছু বুঝতে পারতেছে, তার জ্ঞান লাভ হইতেছে ভালো, সে কিছু জিনিস দেখতেছে যে জিনিস তার দেখার কথা না বা শোনার কথা না। মানে যেই মুহূর্তে সে বুঝতে পারলো যে ব্রেনলেসকে তার প্রয়োজন, তখন তার সাথে ব্রেনলেসের একটা ডিল হয়। এখন ব্রেনলেস ওর কাছ থেকে রক্ত খাইতো, ওর নিজের রক্ত সে খাইতো, এবং ওই রক্তের বাইরে সে অন্য কোনো রক্ত খাইতো না। তো এবং যখন সে রক্তটা খাইতো, ওইভাবে নিঃশ্বাসটা ওর ওই ওন্ডের ভিতরে যা পড়তো, ওই যে জায়গায় কামড় দিচ্ছে বা যেখান থেকে রক্ত চুষে নিচ্ছে, ওইভাবেই শক্তিটা ওর শরীরের ভিতরে আসতে শুরু করলো। মানে ওইভাবেই ওই নেগেটিভ অ্যাটম তার শরীরের ভিতরে ঢুকে মনে করেন যে যা যা করা তা করছে। তো এই হলো যে ব্যাপার। এটাকে আমি আপনাকে বলতে পারি যে এটাই হচ্ছে ট্রান্সমিশন। মানে বোঝানোর জন্য বললাম যে ও এই ক্ষমতাটা পেলো কীভাবে। বাইরে বৃষ্টি হইতেছে আলহামদুলিল্লাহ, তো ও এই ক্ষমতাটা কীভাবে পেলো বা ওর সাথে ওর কানেকশনটা কীভাবে হলো, স্ট্যাবলিশ হলো। এখন আপনি যখন এমন কোনো কিছু করবেন যেটা হিউম্যান বডির জন্য এক্সেসিভ, তখন হিউম্যান বডি কিন্তু এটা নিতে পারে না, সে কিন্তু স্ট্রাগল করতে শুরু করে। ওই স্ট্রাগল তারও শুরু হয়, সে তো আর নিতে পারতেছে না। ওই স্ট্রাগলে যেমন তার কষ্ট শুরু হয়েছে, ঠিক তেমনি তার ভেতরে তো পরিবর্তন আসতেছে, তার ভেতরে তো একটা জানোয়ারি সত্তা প্রেজেন্স নেওয়া শুরু করছে। তার এখন আর লোকাল খাবার ভাল লাগবে না, তার এখন আর লোকাল কোনো কিছু ভাল লাগবে না। যা ভালো লাগবে তা হইতেছে যেটা আনন্যাচারাল, যেটা সে খায়, অর্থাৎ সেই টেস্ট, যেই টেস্টটা হচ্ছে ওই ব্রেনলেসের।
ও যে একাকী বাইরে ছিল, ও মানুষের সাথে মিশতে পারতো না, কারণ ও ক্রেভিং আসতো মানুষকে কামড় দেওয়ার, কারণ সেম ক্রেভিং তো ব্রেনলেসের। দুজন সামষ্টিকগতভাবে এক হয়ে গেছে না এখন, ওই ব্রেনলেসের পুরোপুরি ডিএনএটা ওর ভিতরে না এখন। এখন ও আর টিকতে পারতেছে না, এই জন্য ও বাইরে থাকতো, বাইরে ওই জঙ্গলে থাকতো, ওইখানে বসে বসে সমস্ত কিছু করছে বসে। ওই যে যে চারজনকে মারছে এটা নিজের শত্রুতা বসেই করছে, কিন্তু আমি বলি না ইচ্ছা করে, ঘুরে দিছিলাম ব্যাপারটা, কিন্তু নিজের শত্রুতা বসে সেই চারজনকে মারছে, বান এবং আরও কয়েকটা ব্যাপার করে। এটা করতে করতে ও তো নিজে তখন মানে খারাপ হওয়ার পথে। ওই পর্বে কিন্তু একটা ঘটনা বলছিলাম, যে টঙ্গী ব্রিজের একটা ঘটনা বলছিলাম ওই পর্বেই, ছোট্ট একটা ঘটনা, যেখানে একটা লোক ওই এক পাগলের কাছে আসছিল। ওই পাগল হাতে রুটি বেলতেছিল, সে ওই রুটি মাখাইতেছিল যে লিকুইড, পচা গলা লিকুইডের ভিতরে। ওইটা কিন্তু তখন তার কাছে টেস্টি লাগছে, ইভেন ওই ওই মানুষের কাছে ওইটা টেস্টি লাগছে। ব্যাপারটা বুঝতে পারলাম তো। ওই একই জিনিস কিন্তু এইখানে, এখন কিন্তু তার টেস্ট বদলাই গেছে, যেটা আনন্যাচারাল, যেটা প্রোহিবিটেড, সেটা তার ভালো লাগবে এখন। তো এখন সে ওই যে ইনসেনি কর্পস মানে লাশের উপরে সে টিকা ছিল। তাহলে আপনি এর জিন্দিগির প্রতি এর আপনি লাইনে আনবেন, সেটা কি সহজ? বা এর জীবনের আর কোনো দাম বা ভ্যালু আছে বলে আপনার মনে হয়? তো এটা হচ্ছে তার সাফারিং। এই যে তার যে রূপটা আসছে, এই রূপটা হচ্ছে তার নিজের সাফারিং। সে যে রাস্তা হাঁটা শুরু করছে একদম শুরুর দিন থেকে, সেই রাস্তাটাই ছিল সবচেয়ে জঘন্যতম রাস্তা। নাম তো আবু আব্বাস, বুঝতেই পারতেছেন সে কোন লেভেলের লোক। অরিজিনাল নাম আমরা ব্যবহার করছি কারণ ও তো মরেই গেছে। তো ও ওইখান থেকে মনে করেন যে নিজেই খারাপ রাস্তাটা চুজ করছে, নিজে সে খারাপ রাস্তায় আধীন ছিল, এবং সর্বশেষ ফল সে নিজে আরেকজনের উপরে নিজের কবজা নিতে যায়, উল্টা সে আরেকজনের কবজার ভিতরে নিজে পড়ে গেল। এন্ড অফ দ্য ডে তার এই অবস্থা। এইটা সমস্ত কিছু কর্মের ফল, এর বাইরে অন্য কোনো কিছু না। এখন ওইখানে ওই একটা সলিউশন যেটা লাস্টে আর কি ছিল, তা হচ্ছে ওই ব্রেনলেস কাহিনী এখানে ছেড়া দেওয়া। ওই ব্রেনলেস ওরটা ওই বুঝুক, ওর সাথে আবু আব্বাসের সাথে যা করার ওইটা ব্রেনলেসই করুক, মানে এটাই আর কি। তখন ওইভাবে ভেবে ভাবার কারণে আর কি এইটা পরে আর কি ওইভাবেই করা হয়। নইলে দিগন্ত তারা অ্যাডামেন্ট ছিল যে ও ওকে মেরেই ফেলবে, এবং সে চাচ্ছিল এটা আমার সামনে করতে। কিন্তু আমি আপনাদেরকে এখনও বলি, এটা আমি তখনও হইতে দিতাম না, এখনও দিব না, সামনেও হইতে দিব না, কক্ষণই না। যত রকমের কঠিন সিচুয়েশন আসুক না কেন, মানে এটা আমার প্রেজেন্স এটা হবে না। তো ব্লাড ট্রান্সফিউশনের কথাটা কি এই জন্য এভাবে বললাম, যে ওর ওই ডিএনএটা এই ব্লাডের ভিতরে সে ঢুকাই দিছে, সে নেগেটিভ অ্যাটম হোক বা যে কোনো কিছুই হোক, ওইটা আর কি ওই ডিএনএটাই এই সমস্ত কিছুকে অল্টার করে ফেলছে তার, যা ফলশ্রুতিতে আবু আব্বাস এরকম জানোয়ারে পরিণত হলো। আগে থেকে জানোয়ার ছিল, আরও 2-3 ধাপে এক্সট্রিম জানোয়ার হয়ে গেছে, মানে ব্রেইনলেস কন্ডিশনে যা পৌঁছে গেছে। ব্রেইনলেস না হইলে একটা মানুষের পক্ষে সম্ভব মানে ক্যানিবালিস্টিক বিহেভিয়ার করা, যে কবর থেকে লাশ উঠে না চাবা চাবা খাবো? হয় বলেন? হয় না। ওই যে পাকিস্তানে পাওয়া গেছিল না 1-2 ভাই, না জানি 1 ভাই, তারা ওই যে ক্যানিবাল হয়ে গেছিল, কবর থেকে লাশ উঠে আনছিল, কাটা পা দিয়ে নিহারি বানাইছে, নওয়াজুবিল্লাহ। তো এরকম ক্যানিবালিস্টিক বিহেভিয়ারের মানুষ আছে দুনিয়াতে, মানে তারা যে আসলে কোন লেভেলে যা পৌঁছে গেছে যে এরকম ক্যানিবালিস্টিক বিহেভিয়ার করতে পারে, এটা তখন চিন্তার বিষয়, যে এরা আদতে সুস্থ আছে নাকি এরা অমানুষে পরিণত হয়ে গেছে, নাকি এদের উপরে কারো ছাপ আছে যারা নিজেরাই কয়েক হাজার গুণ বেশি খারাপ, যারা মানুষও না। তখন আর কি এটা ভাবার বিষয় হয়ে দাঁড়ায় আমাদের ক্ষেত্রে আর কি এটা তখন ভাবার বিষয় হয়ে দাঁড়ায়। তো আশা করি এটা বোঝাতে পারলাম আমি আপনাদেরকে। এবার আজকের পর্বের ঘটনা নিয়ে কথা বলি, যে জুম্মনের ঘটনাটা, যেটা একটু পরে যেটা শুনবেন, এটা নিয়ে একটা কথা বলি। আমি তো পোস্ট করছিলাম সাথে সাথে, যখন আমি ওর সাথে কথা বলতেছিলাম ফোনে, পোস্ট করে লিখে দিয়েছিলাম যে এটা একটা ফ্রিকিং লাভ স্টোরি। দেখেন যে আমরা যখন মানুষের জীবনের ঘটনাগুলো বলি, মানুষের জীবন কি স্টেবল? মানে আমার আপনার জীবন স্টেবল? আমরা কি স্টেবল লাইফ লিভ করতেছি সবাই? না, আমরা কেউই তো স্টেবল লাইফ লিভ করতেছি না কোনো দিক দিয়েই।
মানে উপর নিচে ডাইনে বায়ে সব কিছুই চলতেছে কিন্তু একই টাইমে, তাই না? চলতেছে কিন্তু আমাদের লাইফে। এগুলো আমাদের লাইফের একটা পার্ট হিসেবে থাকে এবং আমরা ওইভাবেই চলাফেরা করি সবসময়। ঘটনাগুলো কিন্তু এরকমই হয়। এই আপ, এই ডাউন, এই এদিক সেদিক ঘোরাফেরা করে। এখন পর্যন্ত কিন্তু দেখবেন যে ওর ঘটনার মানে যে রেসটা, এই রেসটা কিন্তু ওই নির্দিষ্ট কয়েকদিনের ভেতরের। এই জন্য কিন্তু এটাকে ৮ রাত নাম দিয়েছি আমি। মানে ওই একটা সিজনের ওই সময়টায় বৃষ্টি হচ্ছিল ওই এলাকার ভিতরে এবং ঘটনা কিন্তু ৮ নয় রাইতের। সেটা নিয়ে কথা বলবো না। কথা বলবো হচ্ছে এই আজ এই আজকের পর্বের একটা একটা অংশে আপনি শুনবেন জুম্মনকে বলতে, তুই তো বেশ্যা, তাও তো তোর কদর আছে। আমি হলাম রাস্তার কুত্তা, যে রাস্তায় পড়ে আছে এই নিয়তেই যে এই জায়গায় সে কখন পুঁচে গেলা মরবে। এতিমের চেয়ে বেশ্যার কদর বেশি, এই কথাটা সে বলছিল। এবং এই কথাটা আসলে যৌক্তিক কথা। সে বেশ্যা হইলেও আপনি মনে করুন যে সে বেশ্যা নারী, কিন্তু তারপরও তার কদর পাবে সমাজে সবাই। সে বেশ্যা হোক, হোক সে বেশ্যা। একটা এতিমকে দাঁড় করান এবং একটা বেশ্যা নারীকে দাঁড় করান, আপনি না মানে ১০০% লোক ওই বেশ্যা নারীকেই চুজ করবে, ওই এতিমকে চুজ করবে না। এখন এই বেশ্যা নারী এবং এতিমকে আপনি দাঁড় করাবেন কেন? দাঁড় করাবেন এই সেন্সে যে কার গুরুত্ব আপনার কাছে বেশি। তো অবভিয়াসলি তো আপনি সেই বেশ্যা নারীর প্রতি আগ্রহী হবেন। আর যাই হোক, সেটা একটা নারী দেহ। ওই এতিম পোলারে আপনার খাওয়াইবেন, পড়াইবেন, বড় করবেন, এটির পিছনে হয়তো সময় কেন নষ্ট করবেন? জুমনের কথা কিন্তু এদিক দিয়ে ঠিক ছিল যে বেশ্যার যতখানি ভ্যালু আছে অতখানি ভ্যালু এতিমের নেই, ওর কথা অনুযায়ী আর কি। তাহলে এরকম তো দাঁড়ায় যে এই যে যে বেশ্যার কাজ করছে, তাহলে আমরা তাকে আর যাই হোক তাকে আমরা খারাপ বললেও চুজ করার অপশন যদি দেওয়া হয়, আমরা কিন্তু চুজ করবো বেশ্যাকেই, তাই না? এটা আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য। কিন্তু মানে এই লাইন যেটা ছিল আর কি, যে সে রাস্তার কুত্তা, এই নিয়তেই আছে সে যে কখন এখানে সে পচে গেলাম মরবে। মানে এইটার ওয়েট বুঝেন? মানে রাস্তার ভেতরেই সে মানে পচে গোলাম বলবে এবং সেই রাস্তার কুকুর, অর্থাৎ সেই রাস্তার গার্ডও। এই রাস্তায় মানুষের হাতে মাইরও খায় সে, এই রাস্তায় সে সারাদিন ঝগড়া বিপদ করে, সব কিছুই করে, সব কিছুই। কিন্তু তারপরও কদর কিন্তু সে বিশাল, এতিমের কোনো কদর নেই। ও এটা খুবই আফসোস নিয়ে বলছে, ওইটা খুব কষ্ট নিয়ে বলছে, যেটা ওই আমি ফোনে শোনার সময় আমি কিন্তু স্পষ্ট খেয়াল করি। ও কিন্তু কথাগুলো বলার সময় ওর চোখ ভিজে গেছে, ও গলা যে ভার হয়ে আসতেছে সেটা আমি টের পাই। তো আজকে যে ঘটনাটা শুনবেন, এটা কিন্তু মানে একেবারে অদ্ভুত, অদ্ভুত, আসলেই অদ্ভুত। কারণ কেউ তো চালতেছে, মানে আউট অফ দ্য ব্লু একটা ঘটনা ঘটার কথা না। কেউ তো একটা না একটা চালতেছে। এখন কে সেটা এখন পর্যন্ত অস্পষ্ট, কিন্তু তারপরও চালায় তো যাওয়া লাগবে। তো এই চালায় যাওয়া লাগবে যখন এই চিন্তাটা করবো আমরা, তখন উপায় আর থাকছে না। তখন সেই চিন্তার কারণেই হোক বা যেটাই হোক, আপনাকে কিন্তু সেই কথার উপর আমল করতে হবে। তখন আমলের বাইরে আর উপায় থাকছে না। এইবার আসেন অর্গ্যানিক কিছু জিনিসপত্র নিয়ে কথা বলি। মানে অর্গ্যানিক জিনিসপত্রের চারপাশে দেখবেন কিন্তু ছড়াছড়ি, বুঝলেন? এই যে অ্যাডের ক্যাম্পেইনগুলো দেখবেন ফেসবুকে অথবা আপনার ইউটিউবে, এই অ্যাডের ক্যাম্পেইনগুলোর ভিতরে দেখবেন যে তারা চাষ করে, এটা করে, সেটা করে, এবং আপনিও মনে করছেন কি মানে এই অর্গ্যানিক খাবারগুলো আপনার জন্য বেস্ট। কিন্তু এখানে কিছু ব্যাপার আছে। আমাদের এই যে দুনিয়াতে এই যে মানে এটাকে শিল্প বিপ্লব যে বলে, এই শিল্প বিপ্লব কি শুধুমাত্র শিল্পেই বিপ্লব আনছে তা তো না। এই শিল্প বিপ্লব তো মনে করেন যে সবখানেই এক ধরনের বিপ্লব নিয়ে আসছে, এবং সেটার মধ্যে মানে মূল বিপ্লবটাও ঘটছে হচ্ছে আপনার খাদ্যের উপরে। আপনি একটা মুরগি যেখানে বড় হয়তো ১ বছরে, সেই মুরগিটার এমন একটা ব্রিড বের করা হয়েছে, আবিষ্কার করা হয়েছে, মানে আপনার এটাকে কী বলে, বিভিন্ন টেস্টিংয়ের মাধ্যমে যে ব্রিডটা তৈরি হলো সেই ব্রিডটা হচ্ছে ব্রয়লার। তো আবার ফিড খায় ২১-২২ দিনে বড় হইতেছে, ঠিক আছে? গ্রোথ
প্রচণ্ড হাই। তো মনে করেন যে আপনি সেই সেই মুরগিটা আবার এত হাই গ্রোথ, ওর বয়স কম, ওর হাড়ের সেই ওর হাড়ের ডেনসিটিও বেশি। মানে ওই রেডিও হইতে পারে না, কোনো কিছু করতে পারে না, ঠিকমতো চলতে পারে না। তো আপনার ওর যে রোগ হবে ওইটা তো ফিক্স করাই। রোগ তো হবেই। কে ঠেকাবে? মানে আপনি যখন বাল্ক হওয়া শুরু করবেন, মানে আমি যখন মোটা হব, মানে সেটা যদি র্যাপিড হয়, মোটা হওয়ারও তো একটা স্টেজ আছে, আছে না? যে ধীরে, ধীরে একটু, একটু জমছে। কিন্তু সেটা যদি বাল্ক হয়, মানে র্যাপিড স্টেজে চলে যায়, র্যাপিড স্টেজে চলে যাওয়ার পরে তো আপনি মনে করেন যে আপনার শরীরে সমস্যা দেখা দেবে। বিভিন্ন রকমের ইনফ্লামেশন দেখা দেবে, জয়েন্টে ব্যথা করা শুরু করবে, হাঁটতে পারবেন না, কাহিল লাগবে, এটা হবে, সেটা হবে, ইনসুলিন বাইরা যাবে, কর্টিসলের স্টেশন নেই, কর্টিসল এদিক ওদিক উড়া শুরু করবে। আপনি আরও বেশি খাবেন, আরও বেশি বাল্ক হওয়া শুরু হয়ে যাবে। মানে যেটা স্টেডি ফ্যাট হওয়ার দরকার, তো স্টেডি ফ্যাট না হয়ে মানুষ বাল্ক হয়ে যেতেছে। তখন তো রোগ দেখা দিবে। তো সেম জিনিসটা হচ্ছে যে এই চিকেনটার এখন মানুষের মধ্যে মেটাবলিক ক্ষমতা ভালো, আবার মানুষ ওই ওষুধ হজম করতে পারতেছে, সেই ওষুধ তাকে হেল্প করতেছে টিকায় রাখার জন্য, কিন্তু চিকেনের ক্ষেত্রে মর্টালিটি বেশি। তো তার যাতে রোগ না হয় এবং অতি দ্রুত যাতে তাকে বাজারজাত করা যায়, তো এই জন্য তাকে অ্যান্টিবায়োটিকও দিতেছে। ওই অ্যান্টিবায়োটিক ওই মুরগির লিভারে থাকতেছে, ভিতরে অর্গানিজমের ভিতরে থাকতেছে, অর্গানগুলোর ভিতরে থাকতেছে, আবার সেটা মিটের ভিতরে চলে আসতেছে। অবভিয়াসলি মিটের ভিতরে চলে আসবে, নাহলে যাবে কোথায়? আমরা সেই খাবারটা খাই। আপনি আজকে থেকে 5 বছর, ইভেন 5 বছর আগেও যদি মাছ খাইতেন, চাষের মাছগুলাই, তাও একটু টেস্ট পেতেন। আপনি আমাকে এখন বলেন তো, এখনকার চাষের মাছের কোনো টেস্ট আছে? ইভেন আপনি জীবিত মাছটাও যদি ধরেন, সবচেয়ে ফ্রেশ পানি থেকেও সাদা আহামরি ডিফারেন্স নাই। তো মনে করুন যে যেই সমস্যাগুলো দেখা দেয়, যে এই অর্গ্যানিক খাবার বা এই সমস্ত কিছু, এই যে যেই বিপ্লবটা বয়ে আনছে, এই বিপ্লবের মাঝখানে আপনার ভেতরে একটু আশা জাগায়। প্রথম কথা, এটা আপনার ভেতরে একটু আশা জাগায় যে না, এটা আমার জন্য একটু সেফ হইতে পারে। কিন্তু আপনাকে একটা কথা বলি, ওই অর্গ্যানিক খাবার না বাংলাদেশের মিডল ক্লাস মানুষের জন্য না, ওই হচ্ছে বড় লোকের জন্য। কারণ তার টাকা কোথাও না কোথাও ডাম্প করা লাগবে, বুঝতে পারছেন? কারণ তার টাকা গজায় গেছে, তো ওই টাকাটা ডাম্প করা লাগবে, এবং ওই সেক্টরটাকে টাচ করার জন্যই মনে করেন যে এই অথেন্টিক যে টার্ম সেটা নিয়ে আসা হয়েছে। প্রথম জিনিস, অথেন্টিক টার্ম নিয়ে আসা হয়েছে। এখন অথেন্টিক কি, আমি আপনাকে একটা কথা বলি, যে যার মতো করে কিন্তু একটা ভার্সন আপনাকে সবসময় দেবে, মাথায় রাখেন। যে যার মতো করে একটা ভার্সন আপনাকে দেবে, কিন্তু এই অথেন্টিসিটি বা এই অথেন্টিক এত কিছু দাঁড়ালো কবে? এই গত 6-7 বছরে। কিন্তু এই গত 6-7 বছরে এই ইন্টারনেট রেভলিউশন যেটা বাংলাদেশে হয়েছে, এই 6-7 বছরে প্রচুর উদ্যোক্তা সামনে বের হয়ে আসছে, প্রচুর ইন্টেলেকচুয়াল স্টুপিড সামনে বের হয়ে আসছে। এরা আইসা আপনার প্রশ্ন করা শুরু করছে, এই জিনিসগুলো সুবিধার না, তারা এটা করবেন। সেইটা কিন্তু নিজেদের মার্কেটিং পলিসির জন্যই তারা করছে, নিজেদের মার্কেটিং পলিসির জন্য। আমি আপনাকে 2005 থেকে 2010 সালের কিছু কথা বলি, শুনেন। তো 2005 থেকে 10 যেই সময়টা হচ্ছে যে আমাদের লাইফে আপ ডাউন ছিল প্রচুর। তা আমরা শহরে ছিলাম বেশ কিছু সময়, এবং আবার গ্রামে ছিলাম বেশ কিছু সময়। মূলত এটা হচ্ছে জমি জমা কেন্দ্রিক কিছু ধ্বংসাত্মক ব্যাপার-স্যাপার। আবার মারা গেছে, ওই কারণে কিছু ইস্যু দেখা দেওয়া শুরু হয়ে গেছে। কারণ দখলদার মানুষের দুনিয়াতে অভাব নেই। তো ওই সময় যখন আমি গ্রামে গেছি, আমি গ্রামের সাথে শহরের মিল পেতেছিলাম না। অবভিয়াসলি মিল আসবে না, কারণ ইফতারের যে আইটেমটা, আমি রোজা কথা বলতেছি, এইটা গ্রামে মারাত্মকভাবে মিসিং। গ্রামে ওইটা উল্টা লাক্সারি ছিল। গ্রামে ওইটা লাক্সারি ছিল, এবার ওইটা আবার গ্রামে তৈরিও হতো না, হয়তো কি বাজারে 2-1টা দোকানে, এবং সেটা ওই লাক্সারি আইটেমের মতোই বিক্রি হতো। গ্রামের মানুষটা মুড়ি ওইভাবে খাইতো না যেভাবে আমরা গিলি, ঠিক আছে? বুট, মুড়ি, পেঁয়াজ, এটা সেটা মাখায় যে আমরা গিলি, তারা এভাবে খাইতো না। আমি দেখলাম কি, যে আমার ফুফু, তার বয়স ছিল অনেক, তো আমরা তো ইউজ টু না, তো আমার মা ভাত দিছে, ওই ভাতের চালও আমরা ইউজ টু না। প্রথম জিনিস বোঝেন, অর্গ্যানিক চাইল, ওটার ভিতরে আবার কোনো আঁশ টাশ নাই, কোনো ব্রাউন রাইস টাইস নাই, ও সব ফাত্রামি ভণ্ডামি বলে দিতেছি, শুনেন। তো যেই চালটা দিচ্ছে ওটা একটু মোটা, কিন্তু ওটা থেকে কিন্তু আতপ চালের ঘ্রাণ আসতেছে, এবং চালটা কিন্তু স্টিকি, হালকা একটু স্টিকি, ঝরঝরা না, ঝরঝরা না।
এবং আমরা যে খাবারটা দিয়ে ভাত খেতেছি ওই খাবারের স্বাদই পাইতেছি না আমি মজার। মানে কেমন জানি আজীব লাগতেছে আমার কাছে স্বাদটা। এখন স্বাদটা আমার কাছে আজীব লাগার পেছনে কারণ কি, ওই আপনার সরিষার তেল দিয়ে রান্না করা হয়েছে, সরিষার তেল দিয়ে তরকারিটা রান্না করা হয়েছে, প্লাস আমরা যেরকম আদা রসুন দিয়ে খাই না অত বেশিও দেওয়া হয়নি। এই রসুন তো মনে হয় না পারতে দেওয়া হয়েছে। এখন এটা কেন বলতেছি যে রসুন না পারতে দেওয়া হয়েছে, কারণ গ্রামে এগুলো কিন্তু অত বেশি অ্যাভেলেবেল না, এগুলো কিন্তু টাকা পয়সা দিয়ে কিনা রাখতো সবার। ঠিক আছে, গ্রামের মানুষজন কিন্তু তাদের নিজস্ব লাইফস্টাইল লিভ করে গেছে সবসময়। ওই তাদের নিজস্ব লাইফস্টাইল লিভ করতে যায় কিন্তু তারা দিনের পর দিন বছরের পর বছর ভালোই ছিল, সুস্থ ছিল, অসুস্থ হয় নাই। এখন সেই সরিষার তেল ওই তরকারির ভিতরে দিয়েছে, কেমন জানি ঝাঁঝ ঝাঁঝ লাগে, খাইতে পারি নাই, কিন্তু ওইটাই বেস্ট। এবং আমি ওনাদেরকে দেখলাম যে ওনারা চিরা আর ওই যে আখের গুড় আছে না, আখের গুড় দিয়ে চিরা ভিজিয়ে রাখছে, অথবা মনে করেন যে আপনার ওই শুধু চিরা ভিজানো পানি রাখাইছে। তারা কিন্তু কলা দিয়ে চিরা মাখায় নাই, দুধ দিয়ে, তারা কিন্তু ওই চিরার কোনো ডেজার্ট বানায় নাই, তারা কিন্তু কোনো ভক্কর চক্কর কোনো কিছু করে নাই। তারা অথেন্টিক খাবার খেয়ে গেছে, যে অথেন্টিক খাবার তাদের দরকার ছিল। ওই অথেন্টিক খাবার খাওয়ার পরে তারা রাত্রেবেলা খাবার খেয়ে নিছে আবার, তারপরে একেবারে সেহরির সময় উঠছে। ওই আবার ওই সেহরির সময় যে উঠছে তারা কয়টা বাজে উঠছে তারা নিজেরাও জানে না। জাস্ট ঘুম থেকে উঠছে একজন, উঠে ডাকা শুরু করছে যে উঠ আমরা সেহরি খেয়ালি। এখন তারা চিন্তা কেমনে, ইভেন অমাবস্যার রাত্রেও তারা আকাশের দিকে তাকালে, পূব আকাশের দিকে তাকালে হাওয়া অবস্থা, মানে কি অবস্থা। গ্রামের মানুষ তারা পূব আকাশের দিকে তাকালেও কিন্তু বুঝতে পারতো যে আপনার এখন সময় কতখানি বাকি আছে বা হয়ে গেছে কিনা। কিন্তু ওই যে একবার উঠে গেলে কিন্তু যদি দেখতো যে অনেক সময় বাকি, তার সাথে সাথে উঠতো না। যে উঠে গেছে সে হয়তো দোয়া দূরত পড়তো বা জিকির করতো, হাজির করতো। তার তো নিয়ত ছিল যে আমার জায়গা লাগবে, তো সে অটোমেটিক জায়গায় যেত, কারণ যে নিয়ত করছেন আল্লাহ জায়গা যেত, কারণ নিবদ্ধতার ব্যাপার স্যাপার। তারা ঠিক ওইভাবে সেহরি করতো, ওই অর্গ্যানিক খাবারই, ওই যে চাল ভাতের ভাত, ওই তরকারি যেটা না আমাদের মতো সেহরি তো গরুর গোস্ত দিয়ে ভাত গিলে না, আপনার ইফতারও এক গাদা গিললে আর এটা 10টা বাজে আবার এক গাদা ভাত খাইয়া ওই মাংসটা দিয়ে ঠাইসা আবার সেহরিতে যাও গেলে না, এটা তারা করে নাই। তারা সুস্থ ছিল, তাদের সারাদিন ওই যে দেখেন তারা কিন্তু সারা রাত ঘুমাইছে, তো সারা রাত ঘুমানোর পরে তারা কিন্তু সারাটা দিন রোজা পালন করছে কিন্তু হ্যাঁ, দুপুরের পরে তাদের শরীরের স্ট্যামিনা কমে যেত। এইটাই তো রোজা ছিল, এই হিসাব নিকাশ, যে তাদের দুপুরের পরে রোজা মানে স্ট্যামিনা কমে যেত, তারা পারতো না। এই জন্য তারা ওই রেস্টিং কন্ডিশনে চলে যেত বা রেস্টের ভিতরে থাকতো বেশি। মানে আমাদের মতো এত তোড় জোর নাই। মানে ইভেন আমরা যখন 10টা বাজে ঘুম থেকে উঠি, মানে বিশেষ করে আমি যে এখন 11টা 12টা বাজে ঘুম থেকে উঠি, কারণ আমার তো আর উপায় নেই, আমি যদি না ঘুমাই তো বাঁচবো না। তো আমি যে ফজরের নামাজের পরে ঘুমাইতেছি, তো আমি উঠতেছি 12টা বাজে, তো সবাই সকলে আমাকে 6 ঘন্টা না খেয়ে থাকা লাগতেছে। তো আমার ভিতরে ওই এনার্জিটা আপনার ঠিকঠাক মতোই আছে। তো আমার এনার্জি লেভেল ঠিকঠাক আছে, আমি ওই এনার্জি লেভেলে এক ধরনের বুস্ট টের পাইতেছি যে না, ভালো কোনো কিছু রান্না করে খাওয়া যেতে পারে। তো এগুলো করতে যেয়ে মনে করেন যে অ্যাকচুয়াল জিনিসটা থেকে আমরা দূরে সরে যেতেছি, সেটা হচ্ছে এটাকে আমরা উৎসব বানায় ফেলাইছি, পার্মানেন্টলি খাদ্য খাওয়ার উৎসব, রং বেরঙের ইফতার খাওয়ার উৎসব, ওই ইবাদতের পুষ্টি উদ্ধার করে দিছি আমরা। এখন এই যে অর্গানিক খাবার ওনারা খাইছে না তখন, কিন্তু সেই অর্গানিক খাবারকে এখন বিষাক্ত বানায় দেওয়া হয়েছে। এই ইনফ্লুয়েন্সাররা এটাকে বিষাক্ত বানায় দিচ্ছে। ইভেন তারা এখন সুযোগ খুঁজে মানে জিনিসটাকে এইভাবে বোঝানোর চেষ্টা করে যে ইভেন আপনি যদি সরিষার তেল খান, কোল্ড প্রেস হইতে হবে। ঠিক আছে, ওনার আব্বা বা দাদা কি কোল্ড প্রেস করছিল? হ্যাঁ, ঠিক ওই একই পদ্ধতিতে তো প্রেস করে তাতে বাইর করবেন। এখন যেটাকেই আপনি প্রেস করেন না কেন সেটা গরম হবেই, এটা দুনিয়ার লজিক, এটা দুনিয়ার নিয়ম। ওই কী জানি বলে, আপনি যদি যেটাই হোক, আপনি যেটাকেই প্রেস করেন না কেন সেখানে হিট উৎপাদন হবেই। আপনি প্রেস করতেছেন, ওইটাকে তো সারে না এসে প্রেস প্রেস করতেছেন না, আপনি এটাকে চিপতেছেন, চিপতে 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 এটার ভিতরে হিট এসে পড়বে, এটা নর্মাল হিসাব। তো আপনি না চিপলে তো আপনার তেলটা বের হইতেছে না। তো আপনার সেইখানে আবার তারা বলতেছে যে কোল্ড প্রেস। এখন আমার কথা হচ্ছে ওনার আব্বাই দেখে আসছে যে উনি কোল্ড প্রেস করে খাইছে কিনা,
মানে আবার ওইটাও বোঝানোর চেষ্টা করে যে আগের আমলে যে সরিষার তেল আপনি খাইছেন ওই সরিষার তেলও কোল্ড প্রেস ছিল না, ওইটা মনে করেন যে সমস্ত প্রেসিং করে বের করছে ওইটা সুবিধার না। মানে তারা তাদের ব্যবসাকে একেবারে সমন্বিত ধরে রাখার জন্য মনে করেন যে তারা যা মন তা বলে, এবং আপনি আমি বোধাই বলদ আমরা সেটা পিছনে লাভ দিই। ওই ন্যূনতম জ্ঞানটাকে রাখি না যে আমাদের পূর্বপুরুষরা জীবনে বাইচে আসছিল কীভাবে। আমি কিন্তু একটা কথা বলছিলাম যে সারাদিন বা একদিন দুদিন পর পর আমাদের পূর্বপুরুষরা কাচ্চি খায় নাই। এখন চারপাশে খাবার এত বেশি অ্যাভেলেবেল এবং আমাদের তো মনে করেন যে ওই মানে কর্টিসল লেভেল এত বেশি। কর্টিসল বুঝেন তো? কর্টিসল হইতেছে স্ট্রেস হরমোন। এইটা এত বেশি আমাদের, মানে আমার বাংলাদেশে শহরে শহরে কেন গ্রামে ওটা ছড়ানো শুরু হয়েছে। মানে এই যে কনস্ট্যান্ট প্রেশার, কনস্ট্যান্ট মানসিক চাপ, এই যে কর্টিসলের লেভেলের এত উচ্চ গতি শরীরের ভেতরে, এ তো আপনাকে কন্টিনিউয়াস এমন একটা কন্ডিশনের ভিতরে রাখছে যে ওই খাবার খেলেই একটু মানসিকভাবে শান্তি অনুভব করবেন। এই কর্টিসল যতক্ষণ শরীরে থাকবে ততক্ষণ পর্যন্ত শরীরে ফ্যাট ডিপোজিট হইতেই থাকবে। কারণ কর্টিসল তো আপনাকে বুঝাইতেছে যে তুই একটু খেলে মাথা ঠান্ডা হয়ে যাবে। কারণ কর্টিসল আপনার মনস্তাত্ত্বিকভাবে আপনার উপর ওই রকম প্রেশার তৈরি করতেছে। আর আমরা খাবার খেতে গেলে একটু রিল্যাক্স ফিল করি, ঠিক আছে, আত্মিকভাবেও রিল্যাক্স ফিল করি কিন্তু, তাই না? কিন্তু বডির আসলে ওই সময় খাবার দরকার পড়তেছে না, মানে ওই বডি যখন এক্সেসিভ খাবার পায় সেটাকে সে ট্রান্সফার করে ফ্যাটে পরের কাজে লাগানোর জন্য। আবার ওই একদম শুকনা কার্ডিও থাকলেও বিশাল বিপদ, ঠিক আছে? তো এখন এই যে অথেন্টিক প্রোডাক্টের যেই মানে রমরমা ব্যবসা শুরু হয়েছে, আমি এক ইনফ্লুয়েন্সারের পেজে মেসেজ দিছিলাম, বুঝছেন? মানে উনি অথেন্টিক খাবারের ব্যবসা করে এবং উনি যে লিস্ট দিছে, লিস্ট দেখার পর আমি ওনার সরিষার তেলের লিস্টের কথাটাই বলি। উনি সরিষার তেলের যে লিটার পার লিটার যে উনি আমার যে দাম বলছে, উনি আমার 100 টাকা বেশি দাম বলছে। নর্মালি আমরা যে সরিষার তেলটা ওই যে মিল থেকে ভাঙায় কিনি না, ওই যে কোম্পানির কাছ থেকে না, কিন্তু ওই যে সরিষাটা আমরা ওই যে প্রেস করে এই যে মানে সরিষার তেলের যে মিলগুলো থাকে ছোটো ছোটো দোকানে, ওই যে প্রেস করে যে সরিষার তেলটা বের করে দেয় তার চেয়ে 100 টাকা দাম বেশি বলছে সে। অ্যান্ড আমার কথা হইতেছে সে এমন কোন পদ্ধতি ব্যবহার করে, সে কিসের পদ্ধতি ব্যবহার করে যে সে 100 টাকা দাম বাড়ায় বলতেছে। এইখানে লাগাই দিছে যে এটা হইতেছে অথেন্টিক প্রোডাক্ট। আর তার নিজের তো একটা ফেস ভ্যালু আছে, কারণ মানুষ তো তাকে হুমড়ি খেয়া দেখতেছে। এখন মানুষ তার ওই ফেস ভ্যালু দেখেন, পর্দার সামনে আমরা সবাই ফেরেস্তা, বিশ্বাস করেন পর্দার সামনে আমরা সবাই ফেরেস্তা, কিন্তু পর্দার পিছনে আমরা হলাম সবচেয়ে বড় রাক্ষস, সবচেয়ে বড় ভিলেন। এই আমি আপনাদের সামনে এখন ভালো ভালো কথা বলতেছি না, আপনি করে আরে ভাই আপনি করে স্যার আমার চলে না, এইটা না সেইটা না, কিন্তু ঠিকই পিছনে কমু পাবলিক খালা বোধাই ওগর আমার না মাঝে মাঝে খুব গালিতে মনে হয়, কিন্তু গালিতে পাই না। পিছনে আমার বিহেভিয়ার এরকম থাকবে আপনাদের জন্য। তো ঠিক ওই ইনফ্লুয়েন্সার মুখে চোখের সামনে ফেরেস্তা, কিন্তু তার ব্যবসাটা ওই জায়গাতে সে এমন কোন পদ্ধতি ব্যবহার করতেছে যে পদ্ধতির কারণে তার ওইখানে 100 টাকা বেশি সে পার লিটারে চায়। তাহলে এটা কোন দেশি অথেন্টিক জিনিস, আর কোন দেশি অথেন্টিক জিনিস, কোন দেশি জিএমও ফ্রি প্রোডাক্ট এটা? ভাই সরিষা তো বাংলাদেশে এত উৎপাদনও হয় না এক হিসাবে। বাংলাদেশে কিন্তু বাইরে থেকেও সরিষা ইম্পোর্ট হয়। কালো সরিষা আছে, আবার একটা আছে ওই যে কী জানি বলে সোনলি টাইপ বা একটু হলুদ টাইপের সরিষা। বিড়ালটা চিল্লাচিল্লি করতেছে। তো আপনার এই সরিষাও কিন্তু বাংলাদেশে ইম্পোর্ট করা হয়, কারণ বাংলাদেশি সরিষার স্বাদটা একরকম, আবার ওই যে বিদেশি সরিষার স্বাদ একরকম। দেশিরা ঝাঁজ বেশি হবে, সম্ভবত দেশিরা ঝাঁজ বেশি, আবার দেশিরা কালা তো কি ভালোই লাগে না। এখন সরিষার তেলটা মনে করেন যে সে এইটাকেও ভিলানাইজ করা হইব সামনের দিকে যায় যে এইটা 200 টাকা সরিষা প্রেসিং করার পরে 1 লিটার তেল বেরিয়েছে, তো দাম হয় যেটা আমি কিনতেছি 230 টাকা, সে বিক্রি করতেছে 330 টাকা। এটা হয় বলেন? এবং আরও একটা জিনিস আমাদের মাথার মধ্যে ঢুকানো হইতেছে, ব্রাউন রাইস খান, ব্রাউন আটা খান। আটা আমি আপনাকে বলি, আটা হইতেছে কোলনের জন্য সবচেয়ে ভয়ঙ্কর জিনিস। এ কিন্তু মানে যতক্ষণ পর্যন্ত পেটে থাকবে পেট কিন্তু ভরা ভরা লাগবে, জানেন? পেট কিন্তু ভরা ভরা লাগবে। আপনি 2টা পরোটা খাওয়ার পরে দেখবেন যে প্রচণ্ড পেট ভরা, ক্ষুধা লাগে না। কেন লাগে না? সে অনেকক্ষণ পেটে স্টে করতেছে। এই পেটে স্টে করে সে সম্পূর্ণ সুগারটা ব্লাডে মিশিয়ে দেবে, সম্পূর্ণ সুগারটা সে ব্লাডে মিশিয়ে দেবে। তার ওয়েস্টেজ আপনি পাবেনই না, কারণ সে হোয়াইট সুগার।
আটার ফর্মে। তো সে ব্লাডে সেটা মিশিয়ে দিতেছে কনস্ট্যান্ট। আপনার তো ইয়ার লেভেল বাইরে আছে, কী বলে এটাকে, কি জানি, আরে কর্টিসল লেভেলও বাইরে আছে, আপনার হরমোনও ক্র্যাশ করা শুরু করে দিছে। আর কি জানি বলে ইনসুলিন, সে তো দাবড়ায় বেড়াইতেছে সুগারে, দাবড়ায় বেড়ায় বেড়ায় বিভিন্ন জায়গায় ডিপোজিট করা শুরু করছে সুগারে। ব্লাড থেকে সরাইতে হবে, তো ব্লাড থেকে না সরাইলে বাঁচবেন না, মরে যাবেন। ব্লাড থেকে যদি আপনার এটাকে না সরানো হয় তো বাঁচবেন না। তো আপনার ওই ইয়াকে কি জানি বলে আপনার এই আটা, এখন ব্রাউন আটা, ওইটা পেটে গেলেও সেম একই রিফ্লেকশন দিবে। ব্রাউন রাইস, আমার কথা হইতেছে ব্রাউন রাইসটাতে যে আঁশ আছে, ওই আঁশে যে কোনো কিছু নাই, এটা গ্যারান্টিকে দিবে। মানুষের কি পয়দা হয়েছে কি ঘাস ফুস খাওয়ার লেগা? মানুষ পয়দা হয়েছে ঘাস ফুস খাওয়ার লেগা? মানুষের দাঁতের সিস্টেমটা কি? দাঁতের সিস্টেমটা হচ্ছে মানুষ সব ধরনের খাবার খাইতে পারবে। এখন আপনি সব ধরনের খাবার খাইতে পারবেন দেখে কি আপনি তো রেগুলার ডায়েটের ভিতরে আঁশযুক্ত ভাত রাখবেন, যেটা আপনার জন্য ক্ষতিকারক? কেন ক্ষতিকারক? আপনি একবার টেস্ট করেন, আমি কিছু কমু না। কারণ আপনাকে আবার বোঝানো হইতেছে যে হোয়াইট রাইস খারাপ। আরে ভাই 100 বার খারাপ, সাদা চাইল খারাপ। যেইভাবে সাদা চাইলটাকে রিফাইন করা হইতেছে, এই দেশে আমি একসময় 3 পদের চাল দেখছি ভাই, বিশ্বাস করেন। 2005 সালে আমি বাংলাদেশের ম্যাক্সিমাম 5 থেকে 6 পদ চাল দেখছি, এবং আমি ওইখানে নাজির নামের একটা চালও দেখছি। কিন্তু আজকে নাজির শাইলেরও অনেক ডিফারেন্স, কাটারি ভোগ নামেও অনেক কিছু আছে, পলিশড চাল আছে, মিনিকেট আছে, এমনকি কিছুটা ফ্রেগরেন্স দেওয়া চালও আছে। আর আমার কথা হইতেছে, এমন চাল কোথায়? বাংলাদেশে মানে চিনি গুঁড়া চাল যেটা, এটা একটা ধান থেকে হয়, ধানটা হয় কালো, মানে আঁশটা হয় কালো, কিন্তু ওইটা হচ্ছে চিনি গুঁড়ার ধান। আপনি যে চালটা খাইতেছেন, বাংলাদেশে এই পরিমাণ জায়গাই নাই যে এই পরিমাণ চিনি গুঁড়া চাল উৎপাদন করা পসিবল। এইগুলা সব ফ্যাক্টরিতে, যেই জায়গায় আপনার আমার যাওয়ার এখতিয়ার নাই, ওইখানে এটা জিএমও হয়ে যেতেছে, জিএমও। ওই নর্মাল চালটাই সামহাও এটা একটা চেঞ্জের মাধ্যমে এটা ওদের তো অনেক কিছুই করে, ওই চেঞ্জিংয়ের থ্রুতে এটা একটা চিনি গুঁড়া চালে রূপান্তর হইতেছে। কিন্তু অরিজিনাল চিনি গুঁড়া চাল, যেটা ধানটা যখন মানে ধানটা যখন বেরিয়ে আসে পুরো চর, সবাই তো আর করে না, পুরো চরে এটা সুবাস ছড়া যায়, পুরা চরে। কারণ আমরা গ্রামে এটা করছি, আমাদের গ্রামে অন্য কেউ এটা করার করতো না, কারণ খরচ বেশি হইতো। কিন্তু আমরা এটা করছি এবং বিক্রিও করছি, আমরা নিজেরাও রাখছি, সবাইও দিছি। ভাই যে স্মেল, আর রান্না করলে তো পাগল হয়ে যাবেন, রান্না করলে আপনি পাগল হয়ে যাবেন। তো আপনি মনে করেন যে এখন আমরা যে চিনি গুঁড়া চালটা খাই, এটাও তো পলিশড চাল, পলিশড চাল। এই যে চালের দাম যে বাড়তেছে, চালের দাম বাড়ার কথা না তো, এই যে পলিশিংয়ের থ্রুতে চালের ওয়েট কমতেছে, এখন এই ওয়েটটাকে তো সামাল দিতে হবে। এখন 1 কেজি চাল পলিশ করে যদি সেই চালটার ওয়েট আসে 700 গ্রাম, তাহলে আপনি ওই 300 গ্রামের দাম কি মারা যাবে? মারা যাবে না তো, ওই 300 গ্রামের দাম অ্যাড করে দিব এইটার ভিতরে। তো আপনি এখন দেখবেন যে অলমোস্ট ম্যাক্সিমাম ভালো চালের দাম প্রায় 100 টাকার কাছাকাছি হয়ে যেতেছে। যে কোনো সময় 100 টাকা চাল কেনা লাগবে আপনার শুধু মূল্যস্ফীতির দাম বা দোষ দিয়ে তো লাভ নাই। এই যে পিছনে কুটারিংগুলো যে চলতেছে, এইটা কি সরকার জানে না? এটা আপনিও জানেন, আমিও জানি, সবাই জানে। কিন্তু তাদেরকে বিজনেস করতে দিতে হবে, এরা আবার যদি বিজনেস না করতে পারে দেশ অচল হয়ে যাবে। এটাও বোঝা লাগবে যে বাংলাদেশের সব কিছু তো গভর্নমেন্ট রেগুলেশন করতে পারে না, রেগুলেটরি বডি না গভর্নমেন্ট। ব্যবসায়ীরাও কিন্তু অনেক কিছুই চালায়, তো ব্যবসায়ীকে কিন্তু অনেক জায়গায় ছাড় দেওয়া লাগে, কিন্তু ওই ব্যবসায়ী কিন্তু কন্ট্রোল করতেছে আপনার আমার ডায়েট। এবং এই ব্যবসায়ীকে মানে এই ব্যবসায়ী যেহেতু আপনার আমার ডায়েট কন্ট্রোল করতেছে, এবং তার ওই ওই ডায়েটিংয়ের ভিতরে যা দেখবেন যে আপনার সব কিছু হোয়াইট 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 হোয়াইট, ক্রিস্টাল ক্লিয়ার হোয়াইট 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 হোয়াইট, এমনকি নুডলসও। ভাই এই দেশে এত পরিমাণ নুডলস কেন খায় মানুষ? একটু ভালো খাবার না, আমি তো নুডলস খাইতেই পারি না। এইটা এতটা জঘন্য খাবার আমার কাছে, সেটা আপনি যেই ফর্মেই দেন না কেন। তো এই দেশে মানুষ হুট করে এটার প্রতি এত প্রীতি আসলো থেকে? এই সমস্ত কিছু হইতেছে মার্কেটিং, জিএমও প্রোডাক্টের মার্কেটিং। এবং দেখবেন যে মনোসোডিয়াম গ্লুটামেট, যেটা বলে আপনার টেস্টিং সল্ট, সেটা আমাদের সামনে ভিলেন হিসেবে দাঁড় করানো হয়, কিন্তু চায়নাতে মানুষজন এটা সবসময় খায়। কিন্তু কোন খাবারে আপনার টেস্টিং সল্ট দিতেছে না সেইটা একটু যা জিজ্ঞেস করা দরকার।
টেস্টিং সল্টের একটা কোড আছে, আপনি যখন দেখবেন যে পিছনে তাদের লেভেলগুলো লেখা থাকে, তো কোডগুলো ওই লেভেলের ভিতরে থাকে, কোড দিয়ে ডিসক্রাইব করে প্রোডাক্টের ভিতরে কী কী আছে, সব কিছুই কন্ট্রোলের ভেতরে, সব কিছুই একটা বাবল, অথেন্টিক বলতে কোনো কিচ্ছু নাই। যেই সময় শিল্প বিপ্লব হওয়ার পরে এই যে সিড অয়েলগুলো আসলো, এই যে সয়াবিন তেল, রাইস ব্র্যান তেল, অমুক তেল তমুক তেল, তখনই আমাদের স্বাস্থ্য ধ্বংস হওয়া শুরু হয়েছে। দেখেন, এই সয়াবিন তেল মারাত্মক খারাপ জিনিস, এই ক্যানোলা তেল এগুলো মারাত্মক খারাপ জিনিস, সূর্যমুখী তেল কে কইছে ভালো জিনিস? এটি কিচ্ছু ভালো না। যদি ভালোই হতো এদের নাম আল্লাহ অন্তত একবার বলে দিতেন, অন্তত একবার বলতেন। আমরা যেখানে খাইতাম ঘি, ঘি তো একটা বাটার অয়েল, কিন্তু ঠিক আছে, বাটারটাই ঘি আর কি, মানে গরম করে দেওয়ার পরে সেটা তেল রূপান্তর হয়। যেখানে আমরা ঘি খাইতাম সেখানে ঘি আমাদের হাত থেকে বাইরে নিয়ে যাওয়া হয়ে গেছে। এখন সেই ঘিয়ের দামে এত 6 লিটারের উপরে তেল পাইতেছেন, 1 কেজি ঘিয়ের দামে এত 6 লিটারের উপরে তেল পাইতেছেন, তাহলে আপনি কেন ওইদিকে যাবেন না? কারণ আপনার তো আয় ইনকাম ওটা টাইট করে দিছে যে তোর খাইতেই হবে বিষ, তোর আয় ইনকাম টাইট করা। যেখানে আমাদের ওই দুর্বল মানুষেরা, ওই যে আমার ফুফরা বয়স হয়ে গেছে তো অনেক কিছু খাইতে পারে না, কিন্তু তারপরও তারা ওই যে দুধ নিত, দুধের শটটা জমাইতো, দুধের শট জমাইতো, সময় জমায় 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 অনেকটি জমায় পরে ঘি বানায় ফেলাইতো। ওনারা সেটা দিয়ে রান্না করছে, আর ওনাদের প্রাইমারি সোর্স ছিল সরিষার তেল। 100 টাকা 200 টাকা করে নিয়ে আসতো তারা, আবার যে বোতল বোতল কিনে স্টকে রাখার মতো মানুষজন ছিল না, 100 টাকা 200 টাকা কিনে নিয়ে আসতো। আবার যারা দোকানে, যে গ্রাম্য দোকানে যখন সয়াবিন তেলটা বিক্রি, সরিষার তেলটা বিক্রি করতো, তারাও কিন্তু ওই যে উইকলি যায় তাদের ওই যে সদরের বাজার বা থানার বাজার থেকে কিন্তু ওই নতুন নতুন তেল নিয়ে আসতো, আইসা স্টক করা তেল বেচতো না তারা। ধীরে 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 মানুষ বুঝতে শুরু করলো যে না, পণ্য স্টক কইরা ডিমান্ড ক্রিয়েট কইরা সাপ্লাই কম দেখে কিন্তু লাভ বেশি সম্ভব। এই তো শুরু হইলো সব, এই তো 2 নাম্বার এগুলো আসা শুরু হইলো। এই যে যে ক্রাইসিস আমরা দেখি, যে পেঁয়াজ আর কেজিও 300 টাকা হয়, অথচ মানে যে সময় পেঁয়াজ আপনার মনে করেন যে একদম পিক টাইম, সেই সময় পেঁয়াজের দাম থাকে না, তখন আপনার আবার মনে করেন যে আপনার পেঁয়াজ যে আপনার কোল্ড স্টোরেজে রেখে বেশি দিন টিকায় রাখবেন, সেটাও তো সম্ভব না, পেঁয়াজ তো পচনশীল। আলু কোল্ড স্টোরেজে রাখা পরে আপনি চেষ্টা করেন যে পরে এটাকে মিনিমাইজ করে যাতে আপনি কিছু প্রফিট উঠাইতে পারেন, কিন্তু দেশে তো বেশি কোল্ড স্টোরেজও নেই, আছে নাই। তো মনে করেন যে একটা কৃষক যে আলু চাষ করে সে যে এরকম লস খাবে, তার কি দরকার আছে? মনে করেন যে কোনো কোনো জায়গায় আমি দেখছি যে 3 টাকা 4 টাকা কেজি হয়ে যায় সবজির দাম। কেন? কারণ মাঝখানে এত চাঁদাবাজ, আর মাঝখানে এত ফরিয়া, এত দালাল, এটি করতে করতে আপনি খাইতেছেন 70 টাকা, কৃষক তো অত বেশি দাম পাইতেছে না। তো কৃষকও বাধ্য হয়ে তার নিজের আলাদা একটা সোর্স বের করতে হবে, সেটা হোক ইয়া পেজ, হোক সেটা যেটাই হোক। আমার আমার কথা হচ্ছে যে কৃষককে নিজের ওই কী বলে ওই ওই সনাতনী পদ্ধতির ভিতরে না থেকে তাকেও আপগ্রেড হয়ে বাইরে আসতে হবে, যে না, আমার পণ্য আমি সরাসরি কাস্টমারের কাছে বেচবো। কিন্তু তারপরও পদে পদে বাধা দেবে। তো একটাই উপায়, সেটা হচ্ছে ইন্টারনেট। এবং ইন্টারনেটে কিন্তু আবার আপনি ওই পচনশীল জিনিসগুলো বিক্রি করতে পারবেন না। পচনশীল জিনিসগুলো বিক্রি করতে পারবেন না। যেমন মনে করেন যে আপনি টমেটো পাঠালেন, টমেটো ভাই 1 দিন টিকবে, 2 দিন টিকবে, ফুলকপি টিকবে না, কিন্তু 1 দিন দাগ পড়া যাবে। অন্যান্য কিছু সবজি ভাই একটু ভালো করে যদি প্যাক করে দেওয়া হয়, মানে কৃষক যদি আজকে ডেলিভারি কোম্পানির কাছে দিয়ে দেয়, কালকে আমি পাইতেছি। মানে এইরকম অনেক প্রোডাক্ট কিন্তু আমরা নিজেদের হাতে পাইতে পারি, আমরা কৃষককে যদি ডাইরেক্ট পেমেন্ট দিই। এখন ডাইরেক্ট পেমেন্টটা দিলে কিন্তু দেখবেন যে বাজার থেকে যে খরচটা আমরা উঠাই, ওই খরচের কাছে ওই ডেলিভারি চার্জ, যেহেতু কেজির হিসাব, ওই ডেলিভারি চার্জে মনে করেন যে দেখবেন যে তারপরও আপনি জিনিসটা ভালো পেতেছেন, আর ওই কী জানি বলে প্রোডাক্ট নিজে ঘরে পেয়ে যেতেছেন। অবশ্যই যে বললাম না যে কেজির কারণে একটা সমস্যা পার্সেল কোম্পানিগুলোতে, তারা তো কেজি বহন করে, অবভিয়াসলি তারা চাবে না যে তাদের গাড়ির ভিতরে মাংসে খালি তরকারি ঢুকাক, যে 300 টাকার তরকারি সাপোজ একজন পাঠাই দিল, তো ওইটা ডেলিভারি কোম্পানি আপনার কাছে 100 টাকা দিয়ে দিল। ডেলিভারি কোম্পানি ওটা 100 টাকা মাঝে মাঝে লসই হয়, কারণ ওয়েটটা অনেক কিছু।
ডেলিভারি কোম্পানিরও তো প্রচুর স্টাফ থাকে, তাদেরকে চালাইতে হয় না, আপনার কাছে ডেলিভারি দিতে হবে না। কিন্তু আমার কথা হইতেছে কৃষকের নিজের উচিত নিজের প্ল্যাটফর্মের মধ্যে চলে আসা। এই সমস্ত এই দালাল মালাল এরা বহু জ্বালাইছে মানুষকে, তাদেরকে ওই জায়গা থেকে সরে নিয়ে আসা। আর কৃষকেরই উচিত তারা যাতে জিএমও প্রোডাক্টগুলো তৈরি না করে, তারা যাতে জিএমও প্রোডাক্টগুলো দান না করে। মনে করেন যে আপনি নদীর ভেতরে জাল দিয়ে যদি পাঙ্গাস মাছ চাষ করেন, সেই পাঙ্গাসটা স্বাদ হবে আসলেই ভালো সত্যিকার অর্থে, কারণ ওয়েস্ট ওইখানে বিল্ড আপ হইতেছে না। কিন্তু আপনি বদ্ধ জায়গায় যখন পাঙ্গাস চাষ করবেন, ওয়েস্ট বিল্ড আপ হবে, পাঙ্গাস কত ধরনের জিনিসপত্র খায় ফেলবে, তো আপনার সেই পাঙ্গাসের স্বাদ ওরকম থাকবে না। ঠিক আছে, ম্যানেজমেন্টেরও ব্যাপার আছে। এই জিএমও প্রোডাক্টগুলো যেভাবে আমাদের হার্ম করা শুরু করছে, আর ইনফ্লুয়েন্সাররা তারা তাদের ব্যবসা একচেটিয়া চুতিয়া মার্কা ব্যবসা, যেটা ডাইরেক্ট আমি বলি চুতিয়া মার্কা। কারণ ও আপনার ওরে পীর ভাবা শুরু করছেন। আমি যদি বলা শুরু করি দিশ পাবেন না, কারণ এগুলো সব অথেন্টিক কথাবার্তা, হ্যাগমতোই অথেন্টিক কথাবার্তা, হ্যাগমতো 2 নম্বরে ঘি তেল দেওয়া কথাবার্তা না। মনে করেন যে আপনি এক্সেসিভ হলুদ আপনার জন্য খারাপ, আপনার হলুদের মধ্যে অ্যান্টিবায়োটিক আছে, আপনার হলুদ গিলতে বলা নেই কেউ, ওইটা আপনার জন্য খুবই খারাপ। এখন অনেকে বলবে, দেখবেন যে লিভারের রোগীদের বলে কি আপনার তারা তাদের করলা টাইপের জিনিসপত্র খেলে ভালো, ওইটা খেলে ওইটা খেলে ভালো। কেউ হইছে অর্গ্যান মিট হলো বেস্ট শরীরের জন্য, শরীরের যেই জায়গার কাহিনী ওই জায়গার ওই টাইপের অর্গ্যান মিট খেলে বেস্ট। আমাকে পূর্বপুরুষরা এইভাবেই ঠিক আছিল দুনিয়াতে। তারা হইতেছে কি যে মেডিসিন খাইছে কতটুকু তার তো কোনো স্টেশন নাই, রোগ রোগ প্রতিরোধ ক্ষমতাই তো ছিল বেশি, কারণ তারা মাংস খাইছে, অর্গ্যান মিটও খাইছে, সবই খাইছে। এখন আপনি আমি আইসা এমন এক যুগে আইসা পৌঁছাইছি যে একটা পরিবারের একটা কর্মক্ষম মানুষের বেতনও 20,000 টাকা না এখন অনেক জায়গায়। অথচ আপনাকে এই শহরের টিকা থাকতে হলে আপনার 40,000 টাকা লাগবেই, 40,000 টাকা ন্যূনতম লাগবে। আপনার বাসা ভাড়াই চলে যেতেছে 10,000 টাকা, ইলেকট্রিসিটি বিল নিজের পোলাপানের পর আপনি খাইবেনটা কি? ভেন্ডি? ও ভেন্ডির দামও তো বেশি। কোন জায়গায় আছে একটা সস্তা পণ্য আপনি আমার বলেন? তো তা তো তখন উপায় থাকতেছে না, তখন তাকে মিনিমাইজ করতে হইতেছে, আর ওই জিএমও প্রোডাক্টই কিনতে হইতেছে। আপনি লেবুর অবস্থা দেখেন, লেবুর অবস্থা দেখেন যে লেবু সাডেনলি একটা ফলে পরিণত হয়ে গেছে, একটা সবজি থেকে একটা ফলে পরিণত হচ্ছে। লেবু কিন্তু একটা সবজি, আপনি যতই এটার ক্যাটাগরি দেন না কেন, এটা আপনি ওই যে তরকারির সাথেই খান, এটা জুসটা আপনি তরকারির ভেতরে দিতেছেন, এটা আপনি ভাতের সাথে ইয়া খাইতেছেন, এটা সালাদ টাইপের আইটেম, আপনি এটার ফল বানিয়ে দিচ্ছেন হুট করে, এবং এটা হয়ে গেছে 200 টাকা হালি। তাহলে সেই লোক কেন ওই অমুক কোম্পানি তমুক কোম্পানির বিভিন্ন রকমের যে মিক্সিং আছে না ড্রিঙ্ক পাউডার, সে তখন ওটা কেন কিনবে না? আমার বলেন তো, ওই এক খালি লেবু দিয়ে তো তার চলতেছে না, তার তো চিনি লাগতেছেই। চিনি খাওয়া তো পাপ না ভাই, চিনি খাওয়ারে তো পাপ বানাই দিছে ভাই, চিনি খাওয়ারে পাপ বানাই দিছে। কিন্তু যে সাদা চিনি খাইতেছি এ তো ভয়ঙ্কর ডেঞ্জারাস জিনিস। যেখানে আমাদের খাওয়া উচিত ছিল আসল আখের চিনি, আমাদের খাওয়া উচিত ছিল আসল আখের গুড় দিয়া ওই চা, ওগুলো খেয়ে দেখতেন আসলেই ভালো লাগে, কোনো রকম গ্লাইসেমিক লাফালাফি হয় না। কিন্তু ওই যে হোয়াইট পাউডার খাওয়াইতেছে আমাদেরকে, হোয়াইট পাউডার খাওয়ায়া, এই হোয়াইট পাউডার কত সস্তা আপনারা জানেন? হোয়াইট চিনি, এটার একটা নাম আছে, কেমিক্যালি নাম আছে, আমার মনে আসতেছে না এখন। এটা তো ওই যে প্যাকেটের রিফাইন্ড সুগার হিসেবে আসতেছে, ওইটা একটা নাম আছে। এটা এত মিষ্টি, বুঝছেন? এটা এত মিষ্টি, এটা এটা এত সস্তা এবং এত মিষ্টি। এটা গ্লুকোজেরও আব্বা, আপনি বলতে পারেন যেটা গ্লুকোজেরও আব্বা। মানে এইটা 10 চামচ খাইলেই আপনি দেখবেন যে ভাই কেমন জানি লাগে, আর শরীরে নেওয়ার পরেও কেমন জানি লাগে। এগুলো কমপ্লিট কেমিক্যাল, এর বাইরে অন্য কোনো কিছু না এগুলা। তো আমরা এই আমাদেরকে এখন ফোর্স করা হয় যে লেবুর হালি যখন 200 হয়েছে, ফোর্স করা হইতেছে যে ওই প্রোডাক্টটা খাও। এখন আপনার মনে হয় যে লেবুর ক্রেভিং দেখে বা লেবুর সাপ্লাই চেন ডিমান্ড দেখে এরকম না, লেবুর জায়গায় ছিল, কোনো কিছু চেঞ্জ হয় নাই। আপনার শুধুমাত্র একদিন হোল্ড করবেন, 2 ঘন্টা হোল্ড করবেন, জিনিসের দাম বেড়ে যাবে। কারণ খরিদ্দারের কাছে মাল দিবে কে? ওই যে ছোট ব্যবসায়ীরা। এখন ছোট ব্যবসায়ীর ভাই এই লেবু লাগবেই, কারণ কাস্টমার আসবে, লেবু কেউ না কেউ 1 পিস হইলেও নিবে। ওই 1 পিসের ধান্দায় সে তখন এটা নিয়ে যেতেছে, কারণ ইমোশনাল একটা গেম প্লাস এটা হইতেছে আপনার রুহেরও গেম। কারণ আপনি ভাই ক্রেভ করবেনই যে একটু লেবু শরবত হলে ভালো লাগতো, যতই দাম হোক না কেন একটু লেবু শরবত। যে সময় ক্রেভিং থাকে
ওই সময় আপনার দামের দিকে তাকাবেন না, কিন্তু আপনাকে ফোর্স করা হইতেছে ওই পাউডার জাতীয় ড্রিঙ্কগুলো খাওয়ার পিছনে, আপনাকে ফোর্স করা হইতেছে কম দামি খেজুর খাওয়ার পিছনে, মানে খেজুর যাতে আপনি নাই খেতে পারেন এই ব্যবস্থা করা হইতেছে, খেজুর বিলাসী পণ্যের আওতার ভিতরে চলে যাইতেছে। আপনি আপনার দেশে তৈরি হওয়া ফলও খাইতে পারবেন না, কারণ সেই ফলের দাম এত বেশি বাড়তেছে। অবশ্যই অফ সিজন আর মানে ফুল সিজনের ব্যাপার স্যাপার আছে, কিন্তু তারপরও পুরা সিজন জুড়েই আপনার আপেল, মালটা এগুলোর দাম আপনার নাগালেই নেই, কোনো মতে নেই। আপনি 1 কেজি আপেল বাসায় আইনে আপনি খাবেন, আপনি দেখবেন যে এটার পিছনে আপনার 3 থেকে 400 টাকা খরচ হয়ে গেছে, মানের উপরে ডিপেন্ড করে। আবার কিছু আছে কম দামিও আপেল, ওগুলো তো খাওয়াই যায় না। আপনি নিয়ে আসবেন, সন্তানদের মুখের ভিতরে দিবেন, আপনি ওই দেখবেন কি যে আপনার 5টা 6টা আপেল 1 কেজি হয়ে গেছে। ঘরে মানুষ হলো 6 জন, কি আপনি আপেল কয় টুকরা করবেন? 1 আপেল। এরকমও আছে যে একটা স্লাইস খায় একজন, এরকমও আছে আমি জানি। তো চাইলে আপনি এইভাবেই কিন্তু তারা তাদের পরিবারকে ম্যানেজ করে। মানে যেইখানে আপনার ফল খাওয়া উচিত মাসে, কথার কথা 10 কেজি, ডাইরেক্ট বললাম, মাসে আপনার ফল খাওয়ার কথা 10 কেজি, মাসে আপনি 1 কেজিও খাইতে পারতেছেন না, কারণ ওই যে একটা স্লাইস দেওয়া হইতেছে আপনাকে, কারণ আপনার বাপেরও ইনকাম আটকায় রাখা হয়েছে আপনাদের জীবন ধ্বংস করে দেওয়ার জন্য। আপনার আমার জীবন এটাকে এইভাবে ধ্বংস করে দেওয়ার জন্য সব কিছু পার্টিকুলারলি একটা জায়গায় হোল্ড করা, একটা জায়গায় এটা কন্ট্রোল করা। আপনাকে অথেন্টিক বইলেও অনেক কিছুই বেচা হবে, যেটা ওই একই জিনিস, যেটা যে বললাম না, যাকে ইনফ্লুয়েন্সারের মেসেজ দিলাম, সে আমার ওই লিস্ট দিয়ে দিছে। তো ফেস ভ্যালুর পিছনে দৌড়ে পরে দেখবেন যে আপনি তো দেখতেছেন এই লোকের ফেস ভ্যালু দারুণ, নিলেন, কাম হবে না, কামই হবে না, বুঝলেন? আর এই দেশের চিকিৎসা ব্যবস্থা তো আরও খারাপ। খুব কম জায়গায় মানুষ যে চিকিৎসা পায় ভালো, সব জায়গায় মানুষ ভালো চিকিৎসা পায় না। এই বাংলাদেশে অন্তত 20% ভালো ডাক্তার আছে, বাকি 80% ডাক্তার একেবারে হারামি, ডাইরেক্ট বলো। তো মনে করেন যে আপনি অসুস্থ হইলেও মেডিকেলে আবার আর এক ধরনের ফুন্দির মধ্যে যা পড়া লাগবে, আননেসেসারি টেস্ট আসবে, অনেক সময় বলে টেস্ট কমানো লাগে, কারণ এটা শিকার আমি নিজে হয়েছি। আননেসেসারি টেস্ট দিছে যেহেতু রোগীর রোগ ধরতে পারতেছে না, কিন্তু একজন অভিজ্ঞ ডক্টর সে তো তার তো লক্ষণ দেখে লক্ষণ বোঝা উচিত যে কি হইতে পারে, তাহলে এত পড়ালেখা করার লাভ কি যদি সব টেস্টের পিছনে আমার খরচ করা লাগে। আবার একজন আরেকজনের টেস্ট দেখবে না, একজন আরেকজনের রিপোর্ট দেখবে না, তো এগুলো আপনি বন্দি, এটা তাদের লিখিত নিয়ম, অলিখিত নিয়ম, কিন্তু আপনি এই রুলের কাছে বন্দি, আপনার আমার জীবনের কোনো কদরই নেই। তো এই অথেন্টিক প্রোডাক্টের পিছনে দৌড়েন না, প্লিজ দৌড়েন না, অ্যাডের পিছনে দৌড়েন না। আপনি শুধু সাদা চিনিটা খায়েন না, এটা আসলে খুব ভয়ঙ্কর জিনিস, সাদা চিনিটা খায়নি না। তো আপনি আগে দেখেন যে আপনার পরিবারের লোকেরা আজকে থেকে 15 বছর 20 বছর আগে তারা কীভাবে ছিল, তাদের জীবনগুলো কাটছে কীভাবে, সেই হিসেবে চলতে পারেন, ওইটা বেস্ট। কিন্তু তেল, সয়াবিন মানে এই সিড অয়েল আপনার খাওয়া একদম বন্ধ করে দেন, খুব মারাত্মক খারাপ জিনিস। অতিরিক্ত লবণ খায়েন না। আপনি কী জানি বলে তেল হিসেবে ব্যবহার করতে পারেন, সরিষার তেল ব্যবহার করতে পারেন, ওটা খুবই ভালো। আর ঘি অথবা বাটার এগুলো খাবেন, এগুলো ক্ষতি করে না শরীরের, এগুলো আসলেই ক্ষতি করে না, এগুলো খুবই ভালো জিনিস। এগুলো না খাওয়ার কারণে ব্রেনে ফ্যাট সেল পৌঁছায় না, ব্রেনের ফ্যাট সেল দরকার প্রচুর, ব্রেন ফ্যাট খায় বেশি, তার মানে এই না যে আবার ব্লকের পর ব্লক বাটার খেয়ে ফেলাবেন, তা তো না। সব কিছুর পরিমাণ আছে, নিয়ম আছে, নিয়ম আছে, সব কিছু মানবেন। আর কর্টিসলের হাত থেকে তো বাঁচতে পারবেন না, কর্টিসল তো আমাদের চারপাশে ছড়ায় আছে। এই কর্টিসল আমাদের চারপাশে যেভাবে ছড়ায় আছে, সে বাল্ক করাই দিবে, আপনাকে বাল্কি বানায় দিবে, এই হরমোন তখন এদিক সেদিক দৌড়ানো শুরু করবে। এগুলো হাত থেকে বের হইতে পারবেন না, কারণ মানসিকভাবে আমরা কেউ রিল্যাক্সড না, কেউই রিল্যাক্সড না, কেবলমাত্র সুস্থ আছে হচ্ছে পোলাপানগুলা। এই যে আপনি আমার কথা শুনতেছেন, আপনিও মানসিকভাবে বিকারগ্রস্ত আমার মতো, কারণ আমরা কালকে কী করবো, একটু পরে কী করবো, ওই সময় কী করবো, তুই তুমুক এগুলোর মধ্যেই পড়ে আছে। আমাদের লাইফের না মানে উন্নতির জায়গা নাই বললেই চলে, আমরা শুধু ডাউনের দিকে যেতেছি। এই জন্য আর কি বলি যে আমাদের পূর্বপুরুষ যেভাবে চলছে ওইভাবে চলেন, বাকি সবার গুল্লি মারেন। পূর্বপুরুষও কিন্তু আটা রুটি খাইছে,
কিন্তু সেই আটার এই আটার রুটির মধ্যে তফাৎ আছে। সেই আটার রুটি আর এই আটার রুটির মধ্যে তফাৎ আছে। তো এটা আরকি আমি আপনাদেরকে বলার জন্য বললাম, বোঝানোর জন্য বললাম যে আমরা কিভাবে হয়তো শেষ করতে পারি নাই, হয়তো ভালোভাবে বুঝাতে পারি নাই। অনেক কিছু হয়তো বলার ছিল বলতে পারি নাই। কিন্তু তারপরে আমি চেষ্টা করলাম আমার সাইড থেকে বলার জন্য বা বোঝানোর জন্য। আমাদের পূর্বপুরুষদেরকে খেয়াল করেন, তাদের লাইফটা খেয়াল করেন। এক্সেসিভ ভিটামিন ডি খায়েন না কেউ। কারণ আবার ওই যে মাথার মধ্যে ঢোকায় নিয়েন না যে ভিটামিন ডি খাইলে বেশি সুবিধা হবে। মানে এই সমস্ত জিনিস থেকেও নিজেকে দূরে রাখেন। টেক কেয়ার করেন নিজের, পরিবারের সবার টেক কেয়ার করেন। ওই অথেন্টিক সোর্সের পিছনে দৌড়ায়েন না। না যায় না কোনো কিছু করেন না। ইনফ্লুয়েন্সারের পিছে পড়ে যায়েন না। আপনার জন্য সবচেয়ে ক্ষতিকারক ইনফ্লুয়েন্সার, সেটা আমিও হইতে পারি। আপনার নিজের কমন সেন্স হইতেছে আপনার সবচেয়ে বড় হেল্পার। বুঝতে পারছেন? বিদায় নেই। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, এই যে এখন শুনতে পাবেন জুম্মনের ৮ রাতে ৪ নাম্বার পর্ব, আ ফ্রিকিং লাভ স্টোরি।